হ্যালো স্টুডেন্টস, গতদিন আমরা এই ধনাত্মক ও ঋণাত্মক পরিমেয় সংখ্যা এটুকু পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা তার পরের বিষয়বস্তুগুলো আলোচনা করব। পরের বিষয়বস্তুগুলো আলোচনা করার আগে আমি দু একটা জিনিস তোমাদের বলতে চাই যে তোমরা অনেকজন আমাকে কন্ট্যাক্ট করেছো যে স্যার অনুশীলনীটা ডিসকাস করার জন্য, অনুশীলনীটা করিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমরা জানি যে আমরা যে বাকি যে আমরা বিষয়গুলো যেরকম আসছে, যে তোমার বাংলা হোক কিংবা ইংরেজি হোক বা তোমার বিজ্ঞান হোক, সমাজ বিজ্ঞান হোক, হিন্দি হোক, আমরা কী করি, পাঠ পরে তারপরে আমরা অনুশীলনী করি। অনুশীলনী মানে প্রশ্ন যেগুলো থাকে পাঠে এসেছে। ঠিক ওই রকম অঙ্কের বেলায়, গণিতের বেলায় আমাদের সবার একটা ভুল ধারণা আছে যে অঙ্ক মানেই আমরা অনুশীলনী, সবাই বই তুলে প্রথমে চলে যায় অনুশীলনীর মধ্যে। কিন্তু অনুশীলনীর আগে যা কিছু লেখা থাকে, যা কিছু উদাহরণ দেওয়া থাকে, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের মূল পাঠ। সেইগুলো না বুঝে যদি আমরা অনুশীলনীতে চলে যাই, আমরা কীভাবে অনুশীলনীটার প্রশ্ন উত্তরগুলো সমাধান করবো তা বুঝতে পারবো না। যে গণিতের মধ্যে অনুশীলনীর আগে যা কিছু লেখা থাকে সেটা হচ্ছে আমাদের পাঠের জন্য। যেরকম আমাদের সাহিত্যের মধ্যে গদ্য থাকে, ঠিক এরকম আমাদের অঙ্কের অনুশীলনীর আগে যা কিছু লেখা থাকে সেটা হচ্ছে পাঠ, আর অনুশীলনী হচ্ছে তার প্রশ্ন উত্তর। এই অনুশীলনী করার আগে আমাদেরকে এই বিষয়বস্তুগুলো বুঝতে হবে। শুরু করা যাবে। আজকে যা নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমাদের পরিমেয় সংখ্যার বিধিগুলো। তার মধ্যে প্রথমে আছে তোমার আবদ্ধতা বিধি। আবদ্ধতা বিধির মধ্যে আমরা দেখবো যে দুটা পরিমেয় সংখ্যা যোগ বিয়োগ পূরণ ভাগ করলে তা পরিমেয় সংখ্যা হয় কিনা। ক্রম বিনিময় বিধির মধ্যে দেখবো আমরা যখনই আমরা তোমার দুটা পরিমেয় সংখ্যা তাদের স্থান বদলে যোগ বিয়োগ পূরণ ভাগ করি, তাদের মান সমান আছে কিনা। তারপরে আমরা দেখবো সহযোগ বিধি। তার মধ্যে আমরা তিনটা পরিমেয় সংখ্যা নেব এবং একবার প্রথম দুটাকে ব্র্যাকেটে নিব, 2 নম্বর বার লাস্টের দুটাকে ব্র্যাকেটে নিব, তার করে দেখবো তাদের মান সমান আছে কিনা। তারপরে আমরা দেখবো বিতরণ বিধি এবং তার সঙ্গে সঙ্গে আমরা যুগাত্মক ও গুণাত্মক ভাবে যুগাত্মক ও গুণাত্মক বিপরীতটাও দেখে নেব। প্রথম আমরা দেখবো আবদ্ধতা বিধি, ক্লোজার প্রপার্টি। আবদ্ধতা বিধি হচ্ছে যখনই আমাদের দুইটা পরিমেয় সংখ্যাকে আমরা যদি যোগ করি, গুণ করি, বিয়োগ করি এবং ভাগ করি, যদি যোগ করি তার যদি যোগফলটাও পরিমেয় সংখ্যা থাকে, তখন আমরা বলবো যে যোগের ক্ষেত্রে পরিমেয় সংখ্যা আবদ্ধতা বিধি মেনে চলে, অথবা যোগের ক্ষেত্রে পরিমেয় সংখ্যার যোগফল সবসময় কি থাকে, আরেকটা পরিমেয় সংখ্যা থাকে। উদাহরণস্বরূপ আমরা এখন যদি দেখি, এখানে আমাদের দেখছে 1/5 প্লাস 3/5 সমান, এখানে আমরা 5 আছে নিচে হর, 5টা লসাগু। এই 5 5-এর মধ্যে একবার যাবে, একে 1, 3-এর মধ্যে একবার যাবে, 3 একে 3, 1 আর 3 যোগ করলে এখানে আমাদের হবে 3 কত 4 হবে, 45 না, এটা ভুলবশত আমি দিয়ে দিয়েছি, এখানে হবে আমাদের 45। সরি, আবার 45 বলছিও, এখানে আমাদের হবে 4, অনলি 4 হবে। ফাইভটা আমি মুছে নিই। এখন দেখো, এখানে হচ্ছে আমাদের 1/5 প্লাস 3/5, এখানে 1/5, এখানে পির মান, এখানে কিউর মান, কি ফর্মে আছে তারা, এখানে পির মান 1 আছে, কিউর মান 5 আছে। ঠিক ওই রকম 3, 5 এটাও পরিমেয় সংখ্যা, এই দুটো পরিমেয় সংখ্যা, এই দুইটাকে যখন আমরা যোগ করেছি, যোগফলটাও আমরা পেয়েছি একটা পরিমেয় সংখ্যা। এখানে 4 3/3 আকারে আছে, উপরে 4 আছে, নিচে 5 আছে, এটা হচ্ছে একটা পরিমেয় সংখ্যা। ঠিক ওই রকম যখন আমরা 10, আমরা জানি যখনই কোনো স্বাভাবিক সংখ্যা, পূর্ণসংখ্যা, অখণ্ড সংখ্যা থাকে, তারা সবসময় পরিমেয় সংখ্যা হয়, যেহেতু যাদের নিচে কিছু থাকে না তার নিচে আমরা 1 বসে তারে 3/2 আকারে ভগ্নাংশ করতে পারবো। এখানে 10 এবং 11 যোগ করে আমরা 21 পেলাম। 21টাও পরিমেয় সংখ্যা, 11টাও পরিমেয় সংখ্যা এবং 10টাও পরিমেয় সংখ্যা। এখানে আমরা দেখলাম যে যখন দুইটা পরিমেয় সংখ্যা আমরা যোগ করি, সেটা 3/2 আকারে হোক বা সাধারণত এখন স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা হোক, তখন কি হয়, আমাদের যোগফল সর্বদা একটা পরিমেয় সংখ্যাই হয়। তাতে আমরা বলতে পারবো যে পরিমেয় সংখ্যা যোগের ক্ষেত্রে আবদ্ধতা বিধিটা মেনে চলে, অর্থাৎ দুইটা পরিমেয় সংখ্যার যোগফল সবসময় একটা পরিমেয় সংখ্যাই হয়। তাই আমরা বলবো পরিমেয় সংখ্যা যোগের ক্ষেত্রে আবদ্ধ। তারপরে আমরা দেখবো যে পরিমেয় সংখ্যা বিয়োগের ক্ষেত্রে আবদ্ধ কি না। এখন দেখো,
ঠিক আগের যুগের মতো আমরা দেখবো যে এখানে দেখো আমাদের 13/5 মাইনাস 3/5, এখানে আমাদের এটা একটা পরিমেয় সংখ্যা আছে, এটা একটা পরিমেয় সংখ্যা আছে, এখানে p/q আকারে আছে, q মান 5 0 ছাড়া অন্য যে কোনো অখণ্ড সংখ্যা আছে। এবং তার যখন আমরা বিয়োগ করলাম 5 5 লসাগু 5 হলো, 0 থেকে 3 বিয়োগ করলে আমরা 10 পেলাম। এই যে 10/5, এখানে 13/5 আর এখানে 3/5, এই তিনটা সংখ্যা হচ্ছে কি এক একটা পরিমেয় সংখ্যা। ঠিক ওই রকম এই 10 থেকে যখন 11 বিয়োগ করলে আমরা -1 পেলাম, তার নিচে যদি 1 বসিয়ে দিই সেটা একটা পরিমেয় সংখ্যা হয়ে যাবে। আর তাতে আমরা কি পেলাম যে যখন আমরা দুইটা বিয়োগ সংখ্যাকে বিয়োগ করি তে আমাদের বিয়োগফল সবসময় একটা পরিমেয় সংখ্যাই আসে। যার কারণে আমরা বলতে পারবো বিয়োগের ক্ষেত্রেও সবসময় আমাদের কি বিয়োগের ক্ষেত্রেও পরিমেয় সংখ্যা আবদ্ধতা বিধি মেনে চলে। অর্থাৎ যখনই আমরা দুটা পরিমেয় সংখ্যাকে বিয়োগ করি আমরা যে বিয়োগফলটাই একটা পরিমেয় সংখ্যাই হবে, অন্য কিছু হবে না, অপরিমেয় সংখ্যা হবে না। তারপরে আমরা দেখবো যে গুণের ক্ষেত্রে, পূরণের ক্ষেত্রে আমাদের আবদ্ধতা বিধিটা মেনে চলে কিনা। এখানে দেখো টোটাল আমরা 13/5 পূরণ 3/5 সমান আমরা 3 13 39 এসেছে, এখানে 5 25 এসেছে। এখানে দেখো এটাও একটা পরিমেয় সংখ্যা, এটাও একটা পরিমেয় সংখ্যা, এটাও একটা পরিমেয় সংখ্যা। ঠিক ওই রকম এখানে 10 পূরণ 11 সমান 110, এগুলোও পরিমেয় সংখ্যা। আমরা কি পেলাম যে গুণের ক্ষেত্রেও পূরণের ক্ষেত্রেও আমাদের কি করে যে পরিমেয় সংখ্যাগুলো আবদ্ধতা পদ্ধতি বিধিটা আবদ্ধতা নিয়মটা মেনে চলে। যার কারণে আমরা বলতে পারবো যে গুণের ক্ষেত্রেও পরিমেয় সংখ্যা আবদ্ধ। অতএব দুটি পরিমেয় সংখ্যার গুণফল সর্বদা একটা পরিমেয় সংখ্যা, তাই পরিমেয় সংখ্যাগুলো গুণের ক্ষেত্রেও আবদ্ধ। মানে পরিমেয় পূরণ পরিমেয় সমান পরিমেয় সংখ্যা, পরিমেয় সংখ্যা পূরণ পরিমেয় সংখ্যা সমান পরিমেয় সংখ্যা। এখন আমরা দেখবো যে ভাগের ক্ষেত্রে এই নিয়মটা মেনে চলে কিনা। দেখো এখানে আমরা কি করলাম 13/5 ডিভাইডেড বাই 3/5 সমান আমরা জানি যখনই আমরা ভগ্নাংশের ভাগ করি, দুইটা ভগ্নাংশের মধ্যে ভাগ চিহ্ন থাকে তখন আমরা একটাকে পাল্টে দিই, পাল্টে পূরণ করে নিই লবকে হরকে দিয়ে, তখন আমরা ভাগফলটা পেয়ে যাই। এখানে দেখো এখানে এটাকে 3/5 তো পাল্টে 5/3 করেছি, আমরা পূরণ তোমার ভাগফলটা এটা পেয়েছি। এখানে আমরা মূল সংখ্যা দুটো হচ্ছে এটা আর এটা, এই দুটোকে যখন আমরা ভাগ করলাম আমরা পেলাম এটা। এখানে আমরা এই যে দুই সংখ্যাকে ভাগ করছি, এই দুইটা সংখ্যা এবং তার ভাগফলটা দুটোই আমরা দিচ্ছি এখানে একটা পরিমেয় সংখ্যা। তারপর দেখো এখানে শূন্যকে আমরা 3 দিয়ে ভাগ করেছি, আমরা জানি শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে তার মান সবসময় হবে কি 0 হবে। এই শূন্যের নিচে যদি আমরা 1 বসিয়ে দিই সেটা একটা পরিমেয় সংখ্যা হচ্ছে, 3 নিচে যদি 1 বসিয়ে দিই পরিমেয় সংখ্যা হচ্ছে, 0 নিচে যদি 1 বসিয়ে দিই একটা পরিমেয় সংখ্যা হচ্ছে। তে আপাতত দেখলাম যে ভাগ আবদ্ধতা বিধিটা মেনে চলে, অর্থাৎ দুইটা সংখ্যাকে ভাগ করলে তার ভাগফলটা পরিমেয় সংখ্যা হয়। কিন্তু মনে রাখবে যখনই আমরা কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করতে যাই আমরা তাকে ভাগ করতে পারি না। 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, 0 সাথে যোগ করা যায়, বিয়োগ করা যায়, পূরণ করা যায়, কিন্তু 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, 0 দিয়ে কোনো সংখ্যাকে পূরণ করা যায়, ভাগ করা যায় না, এই ভাগটা সম্ভব নয়। অর্থাৎ কিন্তু 0 দিয়ে এখানে আমরা লিখলাম 5/0, 0 দিয়ে 5 ভাগ করতে, এখানে 5 একটা পরিমেয় সংখ্যা, 0 একটা পরিমেয় সংখ্যা। যখনই আমরা 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করতে যাবো তার রেজাল্টটা তার ফলটা আমরা পাবো না। যার কারণে কিন্তু তার কারণে আমরা বলি যে 0কে বাদ দিয়ে দুটি পরিমেয় সংখ্যার ভাগফল একটি পরিমেয় সংখ্যা। কি হচ্ছে যদি 0 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে আমরা কোনো সংখ্যাকে ভাগ করি তখন তার ভাগফলটা আমরা সবসময় পরিমেয় সংখ্যা পাবো। এখানে দেখলাম এখানে দেখলাম মনে রাখবে 0কে ভাগ করলে ভাগফল 0 হবে, কিন্তু 0 দিয়ে ভাগ করলে তার ভাগফলটা আমরা পাবো না, তা সম্ভব না। যার কারণে যখনই আমরা 0 দিয়ে ভাগ করতে বলবে আমরা বলবো যে পরিমেয় সংখ্যা আবদ্ধতা বিধিটা মেনে চলে না ভাগের ক্ষেত্রে। কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে যদি আমরা যে কোনো সংখ্যাকে ভাগ করি তখন সে আবদ্ধতা বিধিটা মেনে চলবে। তাই আমরা বলি যে 0কে বাদ দিয়ে পরিমেয় সংখ্যাগুলো ভাগের ক্ষেত্রেও আবদ্ধ, তাই পরিমেয় সংখ্যাগুলো ভাগের ক্ষেত্রে সর্বদা আবদ্ধ নয়। তোমাকে যদি পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করে যোগ বিয়োগ গুণ এবং ভাগের মধ্যে পরিমেয় সংখ্যা সর্বদা আবদ্ধ, সত্যি কি মিথ্যা, তুমি বলবে না, যেহেতু আমরা জানি ভাগের ক্ষেত্রে সবসময় আবদ্ধ না। কেননা যখনই 0 দিয়ে ভাগ করবো তখন আমরা ভাগফলটা পরিমেয় সংখ্যা হবে না, কখনো হবে না। কিন্তু যোগ বিয়োগ ও গুণের ক্ষেত্রে পূরণের ক্ষেত্রে আমরা যোগ
বিয়োগ ও গুণের ক্ষেত্রে সবসময় আবদ্ধ, মানে সবসময় আমরা যোগফলটা হোক আবার গুণফলটা হোক, আমরা কি পাবো, একটা পরিমেয় সংখ্যাই পাবো। তারপরে আমরা দেখব যে ক্রম বিনিময় বিধি। ক্রম বিনিময় বিধি হচ্ছে যখনই আমরা দুটো পরিমেয় সংখ্যাকে তাদের স্থান বদলিয়ে আগেরটাকে পিছনে নিয়ে পিছনেরটা আগে নিয়ে যোগ বিয়োগ পূরণ ভাগ করি, তার যদি মানটা সমান আসে তখন আমরা বলবো যে ক্রম বিনিময় বিধি মেনে চলে। যদি সমান আসে না, আমরা বলবো মেনে চলে না। এখন দেখো যোগের ক্ষেত্রে যখন আমরা দুইটা সংখ্যার মধ্যে যোগ চিহ্ন থাকে, আমরা যোগ করতে হবে, তখন দেখো প্রথমে 1/5 প্লাস 3/5 আমরা সেটাকে যোগ করে পেলাম 4/5। তারপরে কি করলাম, 5/3 কে আগে নিয়ে নিলাম, 1/5 কে পিছনে নিয়ে নিলাম, তাহলে জায়গাটা বদলে দিলাম, একটাকে আগেরটাকে আগে পিছনেরটাকে আগে নিয়ে নিলাম। তারপরে আমরা যোগ করে দিলাম 4/5। তো আমরা দেখলাম যে যোগের ক্ষেত্রে দুটো পরিমেয় সংখ্যাকে যখন স্থান বদলিয়ে তাদের যোগ করি, তাদের মানটা সমান থাকে। ঠিক ওই রকম 10 যোগ 15 25, আবার 15 যোগ 10 করলেও 25, তাদের স্থান বদলেও তাদের যোগফলটা সমান থাকে। যার কারণে আমরা বলতে পারবো কি যে পরিমেয় সংখ্যা যোগের ক্ষেত্রে ক্রম বিনিময় বিধিটা মেনে চলে। ক্রম বিনিময় বিধি মানে কি, নিজের জায়গাটা বদলে গেলাম, যে জায়গা যখন বদলে দিলাম তার এই যোগফলটা সমান থাকে, যোগফলটা বদলে না। আর যার কারণে ক্রম বিনিময় বিধি যোগের ক্ষেত্রে, পরিমেয় সংখ্যা যোগের ক্ষেত্রে ক্রম বিনিময় বিধি মেনে চলে। তারপর আমরা দেখব বিয়োগের ক্ষেত্রে ক্রম বিনিময় বিধি মেনে চলে কি না। এখন দেখো 1/5 মাইনাস 3/5 যখন আমরা বিয়োগ করলাম, তার বিয়োগফলটা এলো কত, -2/5। আর যখন তার জায়গা বদলাম, 3/5 কে আগে নিয়ে নিলাম, 1/5 কে পিছনে নিয়ে নিলাম, এখানে দেখো তাই আমরা কি হচ্ছে, বিয়োগফলটা বদলে যাচ্ছে। 3 - 1 2, এখানে এসেছে -2/5, এখানে এসেছে 2/5। দুটোটার মান কিন্তু সমান নয়, জায়গা বদলে তাদের বিয়োগফলটা সমান হচ্ছে না। ঠিক ওই রকম 10 থেকে 15 বিয়োগ করলে -5 পাচ্ছি, এবং 15টাকে আগে নিয়ে বিয়োগ করলে আমি কি হচ্ছি, শুধু 5 পাচ্ছি, ধনাত্মক 5 পাচ্ছি। যার কারণে বিয়োগের ক্ষেত্রে আমাদের পরিমেয় সংখ্যা ক্রম বিনিময় বিধির মধ্যে কি তাদের ফলটা সমান হচ্ছে না, বিয়োগফল সমান হচ্ছে না, এবং আমরা বলবো যে বিয়োগের ক্ষেত্রে পরিমেয় সংখ্যা ক্রম বিনিময় বিধিটা মেনে চলে না। যোগের ক্ষেত্রে মেনে চলে, বিয়োগের ক্ষেত্রে মেনে চলে না। যার কারণে আমি লিখেছি যদি আমরা দুইটা সংখ্যা এ ও বি পরিমেয় সংখ্যা হয়, তাদের বিয়োগফল যদি আমরা স্থান বদলি করি তারা সমান হবে না। অতএব পরিমেয় সংখ্যা গুলো বিয়োগের ক্ষেত্রে ক্রম বিনিময় বিধি মেনে চলে না। তারপর আমরা দেখবো যে গুণের ক্ষেত্রে, পূরণের ক্ষেত্রে তাদের ক্রম বিনিময় বিধি মেনে চলে কিনা। এখন দেখো আমরা 13/5 পূরণ 3/5, 3 × 39, 5 × 25। তারপর আমরা কি করলাম, 13/5 কে 3/5 এর পরে নিয়ে নিলাম, জায়গা বদলে দিলাম, 3 × 39, 5 × 25 সমান মান আসছে, মানের কোনো ব্যবধান নাই, পূরণ ফলটা গুণফলটা সমান আসছে। ঠিক এইরকম 10 পূরণ 15 সমান 150, আবার 15 পূরণ 10 সমান 150, মানটা সমান আসছে। আমরা তাতে আমরা বলবো কি যে পরিমেয় সংখ্যা গুণের ক্ষেত্রে ক্রম বিনিময় বিধিটা মেনে চলে। অর্থাৎ যখন আমরা দুইটা সংখ্যাকে পূরণ করবো, দুইটা পরিমেয় সংখ্যাকে পূরণ করবো, তাদের স্থান বদলে দিলে তাদের গুণফলটা সমানই থাকবে, তারা বদলিবে না। তারপর আমরা দেখবো ভাগের ক্ষেত্রে সেটা মেনে চলে কিনা ক্রম বিনিময় বিধিটা, এই যে তাদের জায়গা বদলিয়ে তাদেরকে ভাগ করা যায়। এখানে দেখো 13/5 / 3/5 আমরা যখন তাদের ভাগ করলাম, ভাগফলটা এলো কত, 65/15। তারপরে আমরা কি করলাম, 3/5 কে আগে নিয়ে নিলাম, 13/5 কে পিছনে নিয়ে নিলাম এখানে। তো দেখো আমাদের ভাগফলটা হচ্ছে 15/65। এখানে হর আছে 15, এখানে লব আছে 15, এখানে লব আছে 65, এখানে হর আছে 65। দুটোটার মান কিন্তু সমান নয়, তারা কি করছে, মানটা পাল্টে গেছে, হরটা লব হয়ে গেছে, লবটা হর হয়ে গেছে, তাড়াতাড়ি ভাগফলটা সমান না। ঠিক ওই রকম যখন 10/2 দিয়ে 10কে ভাগ করছি, ভাগফলটা পেয়েছি 5, অর্থাৎ জায়গা বদলিয়ে দিলে কি হয়, 10 দিয়ে 2কে ভাগ করি আমরা, তার মান পাবো 0.2, 0.2, মানটা সমান আসছে না। যার কারণে আমরা বলবো কি দুইটা পরিমেয় সংখ্যা ভাগের ক্ষেত্রে ক্রম বিনিময় বিধিটা মেনে চলে না। তাতে আমরা পেলাম যে শুধুমাত্র যোগ ও পূরণ, যোগ ও গুণের বেলা ক্রম বিনিময় বিধি পরিমেয় সংখ্যা মেনে চলে, কিন্তু বিয়োগ এবং ভাগের ক্ষেত্রে তা মেনে চলে না। তারপরে আমরা যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে সহযোগ বিধি।
সহযোগ বিধি হচ্ছে যে আমরা তিনটা পরিমেয় সংখ্যাকে নিয়ে যোগ বিয়োগ পূরণ ভাগ করবো, কিন্তু তার মধ্যে একটা জিনিস আছে যে আমরা সবসময় যে কোনো দুটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে নেব। প্রথমে একবার নিব কি প্রথম দুটাকে, যেটা যে পরিমেয় সংখ্যাটা ফার্স্টে থাকবে এবং যে পরিমেয় সংখ্যা সেকেন্ডে থাকবে সেই দুটোকে ব্র্যাকেটে নেবো। তারপরে কি করব যে সেকেন্ডে যেটা আছে আর থার্ডে যেটা আছে, প্রথমে প্রথম দুটা পরে লাস্টের দুটা, এরকম করে তাদের ব্র্যাকেটে নিয়ে নেবো এবং দেখবো তাদের মানটা, তাদের তোমার যোগফল হোক বিয়োগফল হোক বা পূরণফল হোক বা ভাগফল হোক, যদি সমান থাকে আমরা বলবো সহযোগ বিধিটা মেনে চলে, আর যদি সমান থাকে না আমরা বলবো সহযোগ বিধিটা মেনে চলে না। তো দেখুন আমরা দেখে নিই যে 1/5 প্লাস 3/5, প্রথমে আমরা জানি বদমাশগুলোর মধ্যে প্রথমে ব্র্যাকেটের কাজটা করতে হয়, তো আমরা ব্র্যাকেটের কাজটা প্রথম করলাম। ব্র্যাকেটের কাজটা করার পরে ব্র্যাকেটের যে মানটা বললাম 4/5 আর বাইরে ছিল আমাদের 4/5, এই দুইটা মিলে আমরা যোগফলটা এলো সর্বশেষে 8/5। ঠিক এরকম যখন আমরা আবার ব্র্যাকেটের স্থানটা বদলে নিলাম, প্রথম দুটো ব্র্যাকেটে দিলাম, এখন লাস্টে দুটো ব্র্যাকেটে দিয়ে আবার ঠিক এরকম করেছি এবং তার যোগফলটা কী করলাম 8/5। দু ক্ষেত্রেই আমরা কী হয়েছে, আমরা যোগফলটা সমান এসেছে, তাতে আমরা কি বলবো যে সহযোগ বিধি পরিমেয় সংখ্যা তোমার যোগের ক্ষেত্রে যখন আমরা যোগ করব তখন কি করে সহযোগ বিধিটা মেনে চলে। আবার বলে দিচ্ছি আমি, সহযোগ বিধি হচ্ছে যে তিনটা সংখ্যা নিব, তিনটা পরিমেয় সংখ্যা নিব, প্রথমে প্রথম দুইটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ডকে ব্র্যাকেটে নিব এবং তাকে আমরা সমাধান করব, আর 2 নম্বর বার কী করবো আমরা এই যে সেকেন্ড অ্যান্ড থার্ড লাস্টের দুটাকে আমরা ব্র্যাকেটে নিয়ে সমাধান করব। যদি ফল সমান আসে মেনে চলে, আর যদি ফল সমান আসে না আমরা বলবো মেনে চলে না। তাহলে আমরা কি বললাম, যদি আমরা তিনটা সংখ্যা নিই তাদের ব্র্যাকেট বদলিয়ে তাদের যোগ করি, সে কি করে সহযোগ বিধি মেনে চলে। অতএব পরিমেয় সংখ্যাগুলো যোগের ক্ষেত্রে সহযোগ বিধি মেনে চলে। তারপর আমরা দেখব যে পরিমেয় সংখ্যা বিয়োগের ক্ষেত্রে সহযোগ বিধিটা মেনে চলে কি না। ঠিক আবার তিনটা সংখ্যা নিব, তাদের ব্র্যাকেট বদলিয়ে যোগ বিয়োগ পূরণ করবো। এখানে 4/5 মাইনাস 3/5 মাইনাস 2/5, প্রথমে এই দুটাকে ব্র্যাকেটে নিলাম, তারপরে আমরা এই দুটাকে ব্র্যাকেটে নিলাম। এখন দেখো 4 মাইনাস 3/5 মাইনাস 2/5, আমরা যখন সমাধান করলাম এদিকে সমাধান করে পেলাম মাইনাস 1/5। তারপরে কী করলাম আমরা 4/5 মাইনাস 3/5 মাইনাস 2/5, এই দুটোকে ব্র্যাকেটে নিলাম, ব্র্যাকেটে কাজ প্রথমে করলাম 3 মাইনাস 2 সমান হলো 1/5, 5 4 মাইনাস 1 হচ্ছে 3। এবার আমরা দেখছি কি বিয়োগের ক্ষেত্রে যখন আমরা ব্র্যাকেটের স্থানটা বদলালাম, ওটাকে ব্র্যাকেটের বাইরে নিয়ে নিলাম, এটাকে ঢুকিয়ে নিলাম, তখন কী হচ্ছে আমাদের 2 নম্বর বার 1 নম্বর বারের মতো সমান বিয়োগফলটা আসছে না। তা আমরা বলবো কি যে পরিমেয় সংখ্যা বিয়োগের ক্ষেত্রে তোমার সহযোগ বিধিটা মেনে চলে না। আমরা আবার যদি আমরা স্বাভাবিক সংখ্যা নিই, স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা এগুলোও কি আমরা জানি এগুলোও পরিমেয় সংখ্যা, এগুলোতেও সমান নিয়মটা মেনে থাকে। আমরা দেখে নিই, ধরো আমি দিচ্ছি 3 মাইনাস 2 ব্র্যাকেটে নিলাম, বাইরে দিলাম -5 সমান হবে কত, 3 থেকে 2 দিলে কি -1 -5 মানে কি হবে -6। এখন যদি আমি ব্র্যাকেটের জায়গাটা বদলে দিই, এটাকে ব্র্যাকেটে না দিয়ে লাস্টে দুটো ব্র্যাকেটে দিই আমি, দেখো ব্র্যাকেটটা আমি বদলে দিচ্ছি। প্রথমে আমরা 3 ছিল 3 -2 -5, এখন যদি আমি 3 বাইরে আছে প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে, 2 থেকে 5 গেলেই কত, দুটা ধনাত্মক 5 থেকে রাখতে হবে -3 আর -3 আর বাইরে আছে 3 থেকে 3 গেলেই কত 0, আমরা মানটা সমান আসছে না। তা আমরা যদি আমরা ভগ্নাংশ আকারে নিয়ে দেখি পরিমেয় সংখ্যা নিয়ে, অথবা আমরা যদি এমনি সাধারণ স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা নিয়ে দেখি, আমরা সবসময় বিয়োগের ক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের পরিমেয় সংখ্যা সহযোগ বিধিটা মেনে চলে না। যোগের ক্ষেত্রে কিন্তু ঠিক মেনে চলবে, তোমরা করে দেখতে পারো। তারপর আমরা দেখব যে ভাগের ক্ষেত্রে বা গুণের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে সর্বশেষে দেখবো। প্রথমে দেখে নিই গুণের ক্ষেত্রে সহযোগ বিধিটা মেনে চলে কিনা। এখানে দেখো 1/5 পূরণ 3/5 পূরণ 4/5, প্রথমে 1/5 3/5কে ব্র্যাকেটে নিলাম, তারপরে 3/5 এবং 4/5কে ব্র্যাকেটে নিলাম। তো দেখো আমরা যখন গুণফল পাচ্ছি তখন 12/25, ঠিক ওই রকম
ব্র্যাকেট বদলিলেও প্রথমে ব্র্যাকেটের কাজ করেছি। এখানে দেখো 3 3 5 5 25, ব্র্যাকেটের বাইরে 4 বাই ভাগ ছিল, এখন 3 4 12, তো 5 25 125। এখন দেখো এখানে প্রথমে ব্র্যাকেটের কাজটা করা হলো, 1/5 এমনি দিয়ে রাখা হলো পূরণ 3 4 12 এবং 5 4 25। আবার এই দুটোকে পূরণ করলে 12 1 12, 5 25 125। আমরা কি বললাম, দুটার মান সমান পেলাম, ব্র্যাকেটের স্থান বদলিলেও মানটা তাদের সমান আছে। ঠিক এরকম আমরা যদি এমনি সাধারণ স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা নিয়ে করে দেখি, 3টা সংখ্যা এরকম ব্র্যাকেটের মধ্যে স্থান বদলি করে, তো মানটা সবসময় সমান আসবে গুণের ক্ষেত্রে, পূরণের ক্ষেত্রে। তা আমরা বলতে পারবো যে পরিমেয় সংখ্যা গুণের ক্ষেত্রে সহযোগ বিধিটা মেনে চলে। তারপর আমরা দেখব যে ভাগের ক্ষেত্রে সেটা মেনে চলে কিনা সহযোগ বিধিটা। এখন দেখো এখানে আমরা একটা একটা করে দেখে নিই। প্রথমে 4/5 ডিভাইডেড বাই 3/5 ডিভাইডেড বাই 2/5। আমরা জানি যখনই আমরা ভাগ করি কি করি, একটা পাল্টে দিই এবং মাঝে ভাগকে বদলে পূরণ করে দিই। তো ব্র্যাকেটের কাজ প্রথম করতে হলে প্রথমে ব্র্যাকেটের পূরণ চিহ্ন দিয়ে আমাদের ভগ্নাংশটা পাল্টালাম। 4 5 20, 3 5 15, 20/15 আলো। তারপরে আমরা দিয়ে আবার এটাকে পূরণ করতে হলে এটাকে পাল্টে দিতে হবে। 20/15 পূরণ 5/2 সমান আমরা পেলাম কত, 100/30 পেলাম। প্রথম দুটাকে ব্র্যাকেটে নিয়ে পেলাম 100/30। এখন লাস্টের দুটোকে আমরা যদি ব্র্যাকেটে নিই আমরা কত পাই আমরা দেখে নিই। এখানে দেখো প্রথমে ব্র্যাকেটের কাজ, এটাকে পাল্টিয়ে এখানে পূরণ দিলাম, 3 5 15, 5 2 10, 15/10 এলো। আগেরটা ঠিক যেরকম ছিল এরকম বসিয়ে দিলাম। তারপরে আবার কি করলাম, আমাদেরকে বাক্যে পূরণ করতে হবে এবং যে কোনো একটা ভগ্নাংশে পাল্টাতে হবে। আমি 15কে নিচে নিলাম, 10কে উপরে নিলাম, 4 10 40, 5 15 কত 75। আমরা কিটা যখন আমরা ব্র্যাকেটটা বদলে নিলাম তার মানটা এলো 40/75। তাতে কি হলো, আমাদের এই যে তোমার ভাগফলটা সমান আসেনি। আমরা যদি এমনি সংখ্যা নিয়ে দেখি সেক্ষেত্রে সমান হবে, যে আমরা ভাগের ক্ষেত্রে যখন আমরা স্থান বদলাবো ব্র্যাকেটের, আমরা মানটা সমান আসবে না। তাতে আমরা কি বলতে পারি যে ভাগের ক্ষেত্রে পরিমেয় সংখ্যা সহযোগ বিধিটা মেনে চলে না। অর্থাৎ আমরা 3টা পরিমেয় সংখ্যা যদি নিই, তাকে যদি আমরা ভাগ করি, দুইটাকে প্রথমে ব্র্যাকেটে দিয়ে পরে লাস্টে দুইটাকে ব্র্যাকেটে দিয়ে, তাদের ভাগফলটা সমান থাকবে না। ব্র্যাকেট বদলে তাদের ভাগফলটা বদলে যাবে। অতএব আমরা পেলাম যে যোগের ক্ষেত্রে ও পূরণের ক্ষেত্রে আমাদের সহযোগ বিধিটা মেনে চলছে, কিন্তু ভাগের ক্ষেত্রে ও বিয়োগের ক্ষেত্রে তা মেনে চলছে না। এতটুকু পর্যন্ত আমরা যত বিধি পড়ছি তা যদি আমরা সারাংশ নিই, আমরা দেখবো যে আবদ্ধতা বিধিটা যোগ বিয়োগ ও গুণের ক্ষেত্রে সবসময় মেনে চলে এবং ভাগের ক্ষেত্রে শুধুমাত্র শূন্য দিয়ে ভাগ করতে গেলে মেনে চলে না। অর্থাৎ যখনই আমরা দুইটা সংখ্যাকে যোগ করবো, বিয়োগ করবো, গুণ করবো, তাহলে যোগফলটা, বিয়োগফলটা ও গুণফলটা সবসময় একটা পরিমেয় সংখ্যা হবে। আর ক্রম বিনিময় বিধির মধ্যে কি আমাদের একটি যখন দুইটা সংখ্যার জায়গা বদলি আগে পিছু করে আমরা যখন তাদের যোগ পূরণ করি, আমরা দেখছি যে জায়গা বদলে তার যোগফলটা সমান থাকে এবং গুণফলটা সমান থাকে, কিন্তু বিয়োগ ও ভাগটা সমান থাকে না। ঠিক ওইরকম সহযোগ বিধির মধ্যে দেখছি আমরা 3টা সংখ্যা যদি নিই, আমরা 3টা পরিমেয় সংখ্যা, প্রথম দুটোকে ব্র্যাকেটে নিই, আর আবার 2 নম্বর বা যদি লাস্টের দুটোকে ব্র্যাকেটে নিয়ে আমরা যোগ বিয়োগ ভাগ করি, আমরা দেখি যে যোগের ক্ষেত্রে ও গুণের ক্ষেত্রে তার মান সমান থাকে, কিন্তু বিয়োগ ও ভাগে তার মানটা পাল্টে যায়। আমরা বলতে পারি যে আবদ্ধতা পদ্ধতিটা আমরা যোগ বিয়োগ গুণে মেনে চলে, ভাগে সবসময় মেনে চলে না। ক্রম বিনিময় বিধিটা যোগ ও গুণে মেনে চলে, বিয়োগ ও ভাগে মেনে চলে না। সহযোগ বিধিটা যোগ ও গুণে মেনে চলে আর ভাগ আর বিয়োগে মেনে চলে না। তারপরে আমরা দেখছি যে বিতরণ বিধি জিনিসটা একটু বইয়ের মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। বিতরণ বিধি হচ্ছে যখনই আমরা 3টা পরিমেয় সংখ্যা নেব, একটাকে ব্র্যাকেটের বাইরে রাখবো, এখানে দেখো একটাকে ব্র্যাকেটের বাইরে রেখেছে, তারপরে পূরণ দিব এবং ব্র্যাকেটের মধ্যে যেহেতু 2টা পরিমেয় সংখ্যা নিব, তাদের মধ্যে হয়তো প্লাস নিব, মানে হয়তো দুটাকে যোগ করব অথবা বিয়োগ করব। আর যখন আমরা এটা সমাধান করব, আবার তার যেটা ফল পাবো, ঠিক
তার সমান ফল পাবো কোন সময়, যখন আমরা ব্র্যাকেটটা ভেঙে নেবো। ব্র্যাকেটটা ভেঙে নিলে আমরা কী করতে পারবো, প্রথমে এ দিয়ে বিকে পূরণ করতে হবে, তারপর এ দিয়ে বিকে পূরণ করছে, তারপরে যে এই দুটার মধ্যে যে যোগ ছিল বা বিয়োগ ছিল, যোগ থাকলে যোগ বসাবো, বিয়োগ থাকলে বিয়োগ বসাবো, তারপরে এ দিয়ে আবার সিকে পূরণ করতে হবে। ঠিক এরকম যখন তারপর আমরা যখন সমাধান করবো, প্রথমে এ পূরণ বি করবো, তারপরে এ পূরণ সি, তারপরে এই দুটার গুণফলটাকে যোগ করবো, তার মানটা সমান থাকবে সবসময়। এটাই হচ্ছে বিতরণ বিধি। আমরা দেখি এখানে দেখো 3/4 পূরণ 3/5 প্লাস 2/5, এখানে 3/4 পূরণ 3/5 প্লাস 2/5। আমরা কি হচ্ছে এখানে আছে প্রথমে এ একটা পরিমেয় সংখ্যা পূরণ ব্র্যাকেটে বি যোগ সি নিয়েছি আমি, প্রথমে আমাদের সূত্র বা দিকটা এখানে নিয়েছি উপরের রাশির মধ্যে। এখন দেখো আমরা জানি ব্র্যাকেটের কাজ প্রথমে করতে হয়, ব্র্যাকেটের কাজ প্রথমে করলাম 5 5 লসাগু 5, 5 5 মাঝে একবার, 5 মাঝে একবার, উপরেরটা 3 আর 2 বসালাম, আমরা মান কত পেলাম 5/5, আর বাইরে আমার 3/4 ছিল, সেটাকে আমি রেখে দিলাম। তারপরে আমরা কী করলাম, গুণ করলাম, 3 5 15, 4 5 20, আমরা তা পেলাম। তারপরে আমরা কী করলাম, এই ব্র্যাকেটটা ভেঙে দিলাম, ভেঙে কী করলাম, প্রথমে এ দিয়ে বিকে পূরণ করলাম এখানে, তারপরে এ দিয়ে সিকে পূরণ করলাম। এই আমাদের সূত্র ডান দিকটা, এ পূরণ বি যোগ এ পূরণ সিটা মান সমান আছে কিনা আমরা দেখি। তো আমরা জানি যখনই আমরা যোগ বা পূরণ থাকে বদমাশগুলোর মধ্যে প্রথমে পূরণের কাজটা করতে লাগে। 3 3 9, 4 5 20 হলো, তারপরে 3 2 6, 4 5 20, তারপরে আমরা দেখলাম যে 20 লসাগু 20 20 মধ্যে এক একবার যাবে, তো উপরে আমরা 9 যোগ 6 বসালাম, 9 6 15 আর নিচে 20, আমরা কী পেলাম, মানটা সমান পেলাম। এটাই হচ্ছে বিতরণ বিধি। বিতরণ বিধি হচ্ছে যে আমরা যখনই 3টা সংখ্যা নিব, 2টা ব্র্যাকেটের মধ্যে হয়তো যোগ বা বিয়োগ অবস্থায় থাকবো, একটা বাইরে পূরণ থাকবো, আমরা যদি তাকে ব্র্যাকেট না ভাঙে সমাধান করি অথবা যদি ব্র্যাকেট ভাঙে সমাধান করি, আমরা বাইরে যে সংখ্যাটা থাকবে পরিমেয় সংখ্যাটা, এটা দিয়ে ভিতরে দুটোকেই পূরণ করতে হবে, তারপর আমরা তার ফলটা সবসময় সমান থাকবে। আমরা দেখে নিই তারপরে আমাদের হচ্ছে যোগাত্মক অভেদ, তারপর আমাদের হচ্ছে গুণাত্মক অভেদ, যোগাত্মক বিপরীত এবং গুণাত্মক বিপরীত। এই 4টা জিনিস বুঝলে আমাদের অনুশীলনী 1-এর আগে, অনুশীলনী 1.1-এর আগের সব বিষয়বস্তুগুলো বোঝা হয়ে যাবে। প্রথমে আমরা দেখব যোগাত্মক অভেদ জিনিসটা কি। যোগাত্মক অভেদ জিনিস হচ্ছে যখনই আমরা কোনো সংখ্যার আমরা যদি কোনো একটা পরিমেয় সংখ্যার সঙ্গে এমন একটা সংখ্যা যোগ করি, যেটা যোগ করলে আমরা কি যে সংখ্যার সঙ্গে যোগ করেছিলাম তার মানটা সমান থাকবে, তখন যে সংখ্যাটা যোগ করলাম সেটা হলো আমাদের যোগাত্মক অভেদ। অর্থাৎ এমন একটা সংখ্যা যেটার সঙ্গে কোনো সংখ্যা যোগ করলে আমার সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না, সেটাই আমরা বলি আমাদের যোগাত্মক অভেদ। আমরা জানি একমাত্র সংখ্যা যার সঙ্গে কোনো সংখ্যা যোগ করলে তার মানের পরিবর্তন হচ্ছে না, সেটা হচ্ছে 0। 2 এর লগে 0 যোগ করলে 2 পাবো, -2 এর লগে যদি আমরা 0 যোগ করি তার মান থাকবে -2। আবার তার জায়গাও যদি বদলি, 2কে পরে প্রথমে 0 যোগ করি, 0 যোগ 2 সমান 2, আবার -2 যোগ 0 সমান -2, আবার 0 যোগ -2 সমান -2 হবে। তার মানে কি হচ্ছে যে সংখ্যাকে আমরা আগে পিছিয়ে বসাই, তার মধ্যে কোনো অসুবিধা নেই, কিন্তু যখনই আমরা শুধুমাত্র 0 সঙ্গে যোগ করবো তার মানটা সমান থাকবে, অন্য কোনো সংখ্যার সঙ্গে যোগ করলে তার মানটা সমান থাকবে না। তার মানে আমরা পেলাম যে আমরা জানি যে সংখ্যার সঙ্গে কোনো একটা সংখ্যা যোগ করে তার মানের পরিবর্তন হবে না, সেই সংখ্যাটাই হচ্ছে আমাদের যোগাত্মক অভেদ। যখন জিজ্ঞেস করি যোগাত্মক অভেদ কোনটা, তোমরা বলে দেবো 0। যেহেতু 0কে অন্য সংখ্যার সঙ্গে যোগ করলে সেই সংখ্যাটার কোনো মানের কোনো পরিবর্তন ঘটে না। ধরো তোমাকে একটা সংখ্যা দিয়ে দিল, যে বললো যে কোন সংখ্যার সঙ্গে যোগ করলে আমার 10-এর মান 10ই থেকে যাবে। আমরা জানি 10-এর সঙ্গে যদি আমরা 0 যোগ করি মান 10 থাকবে, 1 যোগ করলে 9 হয়ে যাবে, 11 হয়ে যাবে, আর -1 করলে কি হবে, একটা ঋণাত্মক হতে আমরা 9 হয়ে যাবে, তাদের মানের পরিবর্তন ঘটছে। কিন্তু একমাত্র 0 এমন সংখ্যা যা দিয়ে কোনো সংখ্যাকে যোগ করলে তার মানটা সমান থাকে। তাই আমরা বলবো যে 0কে যোগের ক্ষেত্রে অভেদ বলা হয়, যেহেতু 0 সঙ্গে অন্য সংখ্যা যোগ করলে তার মান সমান থাকে। 0 হলো যোগাত্মক অভেদ। পরিষ্কার যদি জিজ্ঞেস করি যোগাত্মক অভেদ কোনটি, আমরা বলবো 0। একদম সোজা জিনিস, ভালো করে একটু ধ্যান দিয়ে দেখলে আমাদের পট করে সব কিছু বোঝা হয়ে যাবে।
তারপর আমাদের হচ্ছে গুণাত্মক অবের। তো গুণাত্মক অবের হচ্ছে এমন একটি সংখ্যা যার সঙ্গে কোনো সংখ্যাকে গুণ করলে পূরণ করলে মান সমান থাকে। আমরা জানি একটি পরিমেয় সংখ্যার সাথে যে সংখ্যা গুণ করলে গুণফল সেই পরিমেয় সংখ্যাই পাওয়া যায়, তখন সংখ্যাটি যোগ করা হয়, সেটি হচ্ছে গুণাত্মক অবের। আমরা জানি এক দিয়ে যে কোনো সংখ্যা যদি পূরণ করি, সে মস্ত বড় সংখ্যা হোক বা ছোট সংখ্যা হোক, তার মানটা সমান থাকে। 2 পূরণ 1 সমান 2, 1 পূরণ 2 সমান 2। এখানে 2 সঙ্গে 1 পূরণ হচ্ছে, 2 সঙ্গে 1 পূরণ হচ্ছে। ঠিক ওইরকম 5/4 পূরণ 1 সমান 5/4, 1 ইন্টু 5/4 সমান 4/5। যে কোনো সংখ্যার সঙ্গে আমরা এক দিয়ে যদি পূরণ করি, তার মানটা সমান থাকে। তাই গুণের ক্ষেত্রে বলা হয় যে এক হলো গুণের কি হচ্ছে গুণাত্মক অবের। যে কোনো সংখ্যার সঙ্গে এক দিয়ে পূরণ করলে তার মানটা সমান থাকে। 0, তাই আমরা পেলাম 0 হচ্ছে ঋণাত্মক অবের আর 1 হচ্ছে আমাদের গুণাত্মক অবের। অর্থাৎ 0 দিয়ে যে কোনো সংখ্যা যোগ করলে যোগফল সমান থাকে, আর 1 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে তার গুণফলটা সমান থাকে। এখন আমরা দেখবো যে ঋণাত্মক বিপরীত কোনটা। আমরা জানি যখন দুটি সংখ্যার যোগফল 0 হয়, তখন সংখ্যা দুটিকে একটি অন্যটি ঋণাত্মক বিপরীত বলা হয়। অর্থাৎ দেখো -3 সঙ্গে যদি আমরা 3 যোগ করি, তার যোগফলটা হবে 0, যেহেতু একটা 3টা ঋণাত্মক 3টা গণনা হলে এটা 0 হয়ে যাবে। ঠিক এরকম 10 সঙ্গে -10 যোগ করলে হবে 0। ঠিক এরকম -5/2 সঙ্গে +5/2 যোগ করলে আমরা 0 হবে। যখনই আমরা একটা সংখ্যা থাকবে, তার যদি ঋণাত্মক সংখ্যা থাকে, তার ঠিক ধনাত্মক সংখ্যাটা হবে তার ঋণাত্মক বিপরীত, আর যদি ধনাত্মক সংখ্যা থাকে, তার ঠিক ঋণাত্মক সংখ্যাটা হবে তার ঋণাত্মক বিপরীত। উদাহরণস্বরূপ দেখো আমাদের -3 যখন থাকবে, তার ঋণাত্মক বিপরীত হবে 3, যেহেতু এই -3 সঙ্গে 3 যোগ করলে 0 হয়ে যাবে। ঠিক আছে, 3 হলে -3 হবে, 10 হলে -10 হবে, -10 হলে 10 হবে। ঠিক এরকম আমাদের কী করতে হবে, শুধু আমাদের সংখ্যার আগে যে সাইনটা যেটা আছে, যদি মাইনাস থাকে সেটাই আমরা প্লাস করে নিচ্ছি। এখানে দেখো -5/2 আমরা +5/2 রেখেছি। আমাদের শুধু সংখ্যার আগে সাইনটা বদলে দিতে হবে, বদলে দিলেই আমাদের ঋণাত্মক বিপরীতটা আমরা পেয়ে যাবো। এখন আমাদেরকে যদি বলে 232 এর ঋণাত্মক বিপরীত কত, আমরা জানি 225 থেকে 232 মাইনাস করলে আমরা কি হয় 0 হয়। তাহলে ডাইরেক্ট বলে দেবো মাইনাস দিয়ে আমরা যে ঋণাত্মক 232, অর্থাৎ -232 হলো আমাদের 232 যেটা সংখ্যা আছে তার ঋণাত্মক বিপরীত। তারপর আমরা পেলাম গুণাত্মক বিপরীত। গুণাত্মক বিপরীত যখন দুইটা সংখ্যাকে পূরণ করবো, পূরণ করার পর তার পূরণফল যদি 1 থাকে, 0 না, এখানে 1 হবে। আমি তাড়াহুড়া করে তোমাদের এই টেকনোলজি বানিয়েছি, যার কারণে দু একটা বই এখানে দেখা যাবে, এগুলো শুদ্ধ করে নেবো আমরা। এখানে দেবো 3 সঙ্গে যখন 1/3 পূরণ করি, যখন 3 কাটা যায়, এখানে নিচে 1 কাটা যায়, তার মানটা 1 আসবে। ঠিক এরকম 5/2 পূরণ 2/5 যখন করেছি আমরা, তখন আমরা যেটা আমাদের পূরণফলটা 1 আসে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে 5/2 এর গুণাত্মক 2/5, 3/3 গুণাত্মক 1/3। আর যেহেতু এই দুটোকে পূরণ করলে আমরা মান সবসময় 1 আসে। এখন আমাদের গুণাত্মক বিপরীত আমরা বের করবো কীভাবে, যে কোনো সংখ্যা মনে রাখবে যদি ভগ্নাংশ আকারে থাকে, যেরকম এখানে আছে ভগ্নাংশ আকারে যদি থাকে, আমরা ভগ্নাংশটাকে পাল্টে দিলেই আমাদের গুণাত্মক বিপরীত হয়ে যায়। উদাহরণস্বরূপ 5/2 এর গুণাত্মক বিপরীত হচ্ছে 2/5। 5কে নিজে নিয়ে নিলাম, 2কে উপরে নিয়ে নিলাম, তার গুণাত্মক বিপরীতটা রেডি হয়ে গেল। ঠিক এরকম যদি আমাদের স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড সংখ্যা হিসাবে থাকে, ধরুন 3, আমরা জানি তার নিচে সবসময় 1 থাকে। তা আমরা এখন পাল্টে নেবো, 1কে উপরে নিয়ে নেবো আর 3কে নিচে নিয়ে নেবো, আমাদের গুণাত্মক বিপরীত হয়ে গেছে। সংখ্যা ভগ্নাংশটাকে পাল্টে দিলেই আমাদের গুণাত্মক বিপরীত হয়ে যায়। আবার যদি তোমাকে বলে 0 গুণাত্মক বিপরীত আমাদেরকে বলে, আমরা বলবো যেহেতু 0 একটা তোমার অখণ্ড সংখ্যা বা আমরা পূর্ণ সংখ্যা বলি আগে, তার নিচে সবসময় 1 আছে, সেটি ভগ্নাংশ আকারে নিতে হলে 1 বসে দিলে ভগ্নাংশ আকার হয়ে যাচ্ছে। এখন ভগ্নাংশটাকে আমরা পাল্টে দেবো, 1কে উপরে নিয়ে নেবো, 0কে নিচে নিয়ে নেবো, সেটা হয়ে যাবে আমাদের কি, আমাদের গুণাত্মক বিপরীত। ভগ্নাংশটাকে পাল্টে দিলেই আমাদের কি হবে, গুণাত্মক বিপরীতটা হয়ে যাবে। এই পর্যন্তই বিষয়বস্তু আছে অনুশীলনী 1.1 আগ পর্যন্ত। আর এই জিনিসগুলো ব্যবহার করে আমরা অনুশীলনী 1.1টা সমাধান করতে হবে। আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছো। আমরা পরের দিন অনুশীলনী 1.1 নিয়ে আলোচনা করবো।